হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা একদম স্টেশন থেকে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের যাওয়ার প্ল্যানটা পুরোপুরি হুট করে একদম উঠলো ভাই, তো কটক যাওয়ার মতো অবস্থা। স্টেশনে ঢোকার 20-30 মিনিট পরেই ট্রেন ঢুকে গেল। তো এই ট্রেনে করে আমরা প্রথমে যাব সম্বলপুরে। আমাদের টিকিটগুলো কাটা ছিল এসি কামরাতে, তো ট্রেন থামতেই উঠে পড়লাম ট্রেনে। এখন প্রায় রাত 12:30 মতো বাজে। ট্রেনটা একদম ঠিক টাইমেই ঢুকিয়েছে। এই দেখো অবস্থা, আমার দ্বারা এই দরজাটা খোলাও হচ্ছে না। অনেক কষ্টে টেনে টুনে দরজাটা খুললাম। রাতে ঘুমিয়ে একদম সকালবেলায় আমরা নেমে পড়েছি সম্বলপুর স্টেশনে। স্টেশনের আরেকটু সামনেই আছে ওভারব্রিজ, তো আমরা প্রথমে ওভারব্রিজের ওপর দিয়ে ওই রাস্তার দিকে চলে যাব। এখানে না একটা মজার বিষয় আছে, এই ওভারব্রিজ গুলোতে না সিঁড়ি নেই, এরকম ঢালু রাস্তা করে দেওয়া আছে। এরকম চলতে ফিরতে একদমই অসুবিধা হবে না। তো এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে গেলে এখানে অটো বা 4 চাকা গাড়ি যতজন লোক আছে সেই হিসেবে বুক করে নিতে পারে, কিন্তু অবশ্যই তাদের সঙ্গে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে। তো আমরা যেহেতু 2জন ছিলাম, তাই জন্য আমরা অটো বা গাড়ি কোনোটাই বুক করিনি, এখানে স্কুটি আমরা রেন্ট নিয়ে নিয়েছিলাম। গ্রুপে যদি 1-2জন থাকেন, আমার মতে স্কুটি রেন্টে নেওয়াই কিন্তু সব থেকে ভালো। আমরা এই রাস্তা ধরে এখন সোজা চলে যাব হীরাকুদ বাঁধে, যেটা পৃথিবীর সব থেকে বড় বাঁধ। এই সম্বলপুর জায়গাটা কিন্তু উড়িষ্যার মধ্যে। রাস্তাঘাটটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তার পাশে এই গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। শীতকাল তো চলেই এসছে, আর শীতকালে ঘোরার কিন্তু মজাই আলাদা। তাই কলকাতা থেকে কয়েক ঘন্টার দূরত্বেই এখানটায় কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো। রাস্তায় যেতে যেতে প্রথমেই এই মিউজিয়ামটা বাঁধলো। তো আমরা এই গাড়ি থামিয়ে চলে গেলাম মিউজিয়ামের ভেতরে। কিন্তু ঢুকতেই দেখলাম লোকজন একদমই নেই। হয়তো সকালবেলা এসেছি, তাই জন্য লোকজন নাও থাকতে পারে। তো আমরা এখানে একটা টিকিট কাউন্টার ছিল, ওখানটায় শুনতে বললো যে এখানে 4-5 জন ছাড়া একবারে ঢুকতে দেয় না। তাই জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। দুই ধারে এরকম গাছপালা, আর মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা, আর দূর থেকে একবার ভিউটা দেখুন, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখান থেকে দেখাচ্ছে আর 2-3 মিনিট লাগবে। তো এই রাস্তা ধরে আমরা এখন সোজা চলে যাব। এই যে আমরা চলে এসেছি হীরাকুদ বাঁধে। তো এইখান থেকে আমরা দাঁড়াবো না, আমরা এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরে সোজা চলে যাব। মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা, আর তার চারপাশে রয়েছে গাছপালা আর জল। এরকম রাস্তায় গাড়ি চালাতে এত ভালো লাগছে, আর আমরা জাস্ট এই ভিউ এনজয় করতে করতেই কিন্তু চলে যাচ্ছিলাম। তোমরা চাইলে এসব জায়গায় কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও করা যায়। তো এই মাঝখানে মাঝখানে এক একটা জায়গা আছে যেখানটায় কিন্তু এরকম ক্যাম্প মতো করা আছে। তো তোমরা যদি চাও তাহলে এই মাঝখানে মাঝখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু এনজয় করতে পারো। আমরা এখন চলে যাব দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। তো ওইখানে যেতে হলে এই রাস্তাটা ধরে পুরো সোজা বেরিয়ে যেতে হবে। চারিদিকের এই সিনারিগুলো এতটা সুন্দর, যেন চোখ ফেরানো যাচ্ছে না। ওই পাশে কিন্তু ওই রাস্তাটা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু একটা গ্রামের রাস্তা, আর তার পাশে এরকম বাঁধ দিয়ে এই ওপরের রাস্তাটা করে দেওয়া। তো এতক্ষণ ধরে কিন্তু আমরা এই রাস্তা এখনো শেষ করতে পারিনি। এতটা রাস্তা চলে এসেছি, এখনো দেখাচ্ছে প্রায় অর্ধেক রাস্তা এখনো বাকি আছে।
এই জায়গাটা ড্যামেরই কোনো অফিস হবে। দেখুন কি সুন্দর দেওয়ালগুলোয় পেন্টিং করা। তো এই রাস্তা ধরে আরও কিছুক্ষণ যেতেই আমরা পৌঁছে যাব দেবরিগড়ে। চলে এসেছি আমরা দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। প্রথমেই আমরা ভেতরে ঢুকে এই কাউন্টারে কথা বলতে গেলাম। তোমরা যদি কেউ সাফারি অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু গাড়ি বুকিং করে নিতে হবে। তো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, তো সেরকম অনুযায়ী তোমরা গাড়ি বুকিং করে নিতে পারো। এই অ্যাডভেঞ্চারের টাইম কিন্তু 2.5 ঘন্টা, মানে ওখান থেকে গাড়ি ছাড়লে 2.5 ঘন্টা তোমরা ওই জায়গাটায় কাটাতে পারবে, তারপরে আবার ওই গাড়িতে করে ফিরে আসতে হবে। তোমরা যদি কেউ বাইক টাইক নিয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কেউ দেবে না। আমরা যেহেতু সাফারি গাড়ি বুকিং করিনি তাই এই চারিদিকটা একটু ঘুরে ঘুরেই টাইম পাস করছিলাম। সামনে একটা আঙ্কেল বসেছিল, তো সে বলল যদি তোমরা চাও তাহলে সামনে একটু পার্ক মতো আছে, ওই জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারো, কিন্তু এই গেটটা পার করা যাবে না, এটা শুধু সাফারি গাড়ি গেলেই পার করা যায়। সকালে ট্রেন থেকে নেমে খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি, অল্প যা একটু খাওয়া হয়েছে, তো খিদে পেয়ে গেছে। তো এইদিকে দেখলাম একটা রেস্টুরেন্ট বলে লেখা আছে, তো সামনে যেতে বলল যে এইখানেই নাকি একটা রেস্টুরেন্ট আছে। তো ভাবলাম তাহলে ওখান থেকেই একবারে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। দূর থেকে যে বাড়িটার মতো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে রেস্টুরেন্ট, তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর এত সুন্দর বাইরের ভিউটা দেখা যায় সে বলার না, কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে আমরা কিছুই খেতে পারিনি, কারণ আমরা যেহেতু এত সকালে এসেছি তো তারা এখনো কিছুই করেনি। তো বলছিল ম্যাগি খেতে, তা আমি ভাবলাম সকালে যেহেতু কিছু খাইনি তো ম্যাগি খেতে একদম ইচ্ছা করছিল না, বললাম না ম্যাগি খাবো না, থাক পরে কিছু খেয়ে নেবো। রেস্টুরেন্টের ভেতর থেকে এখানকার পুরো ভিউটা দেখা যাচ্ছিল, তো আমি ওখান থেকে বেরিয়ে সোজা এদিকে চলে এসেছি। তো এখানে না এই বাঁশের সাঁকোটা ছিল সেটা একদম নতুন তৈরি হয়েছিল, তো আমি ভাবছিলাম কি যেতে কি দেবে না, তো তারা বলছে কোনো অসুবিধা নেই তুমি এর ওপর দিয়েই চলে যাও। এইখানে এই বাড়িগুলো করে দেওয়া কারণ এখানকার যারা স্টাফ তারা কিন্তু এখানটায় থাকে। তোমরা কিন্তু এখান থেকে এই গাড়িগুলো বুক করেই ভেতরে যেতে পারবে। খুব গরমও লাগছে আর হালকা খিদেও পেয়ে গেছে, তো এখানে একটা দোকান ছিল, এখানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এক জায়গার উদ্দেশ্যে। আসার সময় এই পাহাড়গুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না, এইবার কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এই পাহাড়গুলো। কি সুন্দর লাগছে না দেখতে। দেবরিগড় থেকে বেরিয়ে এর পরে আমরা কোথায় কোথায় গেলাম সেই ভিডিওগুলো কিন্তু আমি পরের ব্লগে দেব, কারণ আজ দিতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ব্লগে। আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ব্লগটা, একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।